চিরাং বোর্ড সবচেয়ে বড় যে প্রবলেমটা এখন ভুগতেছে এবং কাইন্ড অফ সবচেয়ে বড় প্রশ্ন তাদের মনের মধ্যে, সেটা হচ্ছে এইচএসসি নাকি অ্যাডমিশন, কিসের প্রিপারেশন নিবে। দুইটাই লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো। কিন্তু ঝামেলা হয়েছে কি, বাকি সব বোর্ড আজকে থেকে বা কালকে থেকে অ্যাডমিশন প্রিপারেশন স্টার্ট করতেছে, কিন্তু আমাদের চিরাং বোর্ড মাথায় এখনো ইংলিশ সেকেন্ড, আইসিটি, আরও 4টা পরীক্ষা। সো সায়েন্সের ক্ষেত্রে বলতেছে, এবং সায়েন্সের এক্সাম শেষ হয় 5 তারিখ। তো 1 মাস পিছায় যাওয়া মানে আসলেও খুব বড় একটা বার্ডেন। এক্স্যাক্টলি ওয়ে আছে কিনা ভালো করার, এইচএসসি নাকি অ্যাডমিশন, কোনটা পড়বো, কিভাবে পড়বো, আসলেও জিনিসটা কি। এবং তোমাদের আজকে আমি কাইন্ড অফ কিছু মিথ বার্স্ট করব, মিথ ভাঙবো, ঠিক আছে। আসলেও কাইন্ড অফ, আমি যদি তোমাকে বলি যে আমি কাইন্ড অফ একাডেমিকটা আমার স্ট্রং ছিল, যে যার জন্য আমি অ্যাডমিশন অ্যাডভান্টেজ পাইছি, এবং আমি তোমাকে আজকে 3টা অ্যাসপেক্টেই বলবো, নট অনলি মেডিকেল। কারণ আমি আমার একাডেমিকটা স্ট্রং ছিল দেখে আমি আলহামদুলিল্লাহ মেডিকেলও হয়েছে, ইঞ্জিনিয়ারিংও হয়েছে, ভার্সিটিও হয়েছে, এবং আমি তোমাদের এক্স্যাক্টলি সেই ওয়েটা বলতে পারি। আমিও একটা মিডিওকোর স্টুডেন্ট ছিলাম, বাট এক্স্যাক্টলি আমি প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারছি। তো আজকে তোমাদের আমি সেগুলো নিয়েই কথাবার্তা বলবো, যে দেখো এক্স্যাক্টলি তোমার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। এইচএসসি অ্যাডমিশন দুইটা, এবং মাথায় রাখো এইচএসসি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদের আমি কন্ডিশনটা এখন বুঝতেছি সত্যি কথা বলে। কারণটা বলি, তোমার ফ্রেন্ড দেখবা, তোমারই ফ্রেন্ড, সে হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন স্টার্ট করতেছে, তোমার কাছে ফিল হবে আমি পিছায় যাচ্ছি, এবং এটা হওয়া খুব স্বাভাবিক। তার উপর পিছায় যাওয়া তো একটা প্রেশার আমি জানি, তার মাথায় আরেকটা প্রেশার, ভাই কোয়েশ্চেন কবে আসবে, আমার এই জিনিসটা মনে রাখতে হচ্ছে, জ্ঞানমূলকের এরকম বিচ্ছিরি বিচ্ছিরি সংজ্ঞা আমার মাথায় রাখতে হচ্ছে, সেটা আমার গিয়ে বলতে হবে। ইংলিশ সেকেন্ডে বিচ্ছিরি বিচ্ছিরি গ্রামার আমার মাথায় রাখতে হচ্ছে, সেটা আবার করতে হবে। আইসিটির বিচ্ছিরি বিচ্ছিরি কিছু জিনিসপাতি আমার মনে রাখতে হচ্ছে, সেটা অ্যাপ্লাই করতে হচ্ছে। অথচ আমার ফ্রেন্ডরা আইসিটি ইংলিশ এগুলো না পড়ে সে হচ্ছে ডিরেক্টলি প্রিপারেশন স্টার্ট করছে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল বা ভার্সিটি। তো হতাশ হওয়ার কিছু নেই। আমি তোমাকে ভিডিও শুরু করার আগে একটা কথাবার্তা বলি। প্যারা যেহেতু খাইছি আমরা, তাই না, তো প্যারাটাও খাচ্ছি, প্যারা খাওয়া খুব স্বাভাবিক। এখন যদি আমি এটা নিয়ে বসে থাকি যে পিছায় গেছি, কিছুকে আদৌ করা সম্ভব কিনা, বা আমার দ্বারা কিছু হবে কিনা, এরকম যদি তোমার চিন্তা ভাবনা থাকে, তাইলে কিন্তু আসলে লাভ নাই কোনো, এই চিন্তা করে লাভ আছে কোনো। রাদার তুমি এটা মোটিভেটেড হও, তুমি এখন যে এই অবস্থায় আছো, তুমি অন্যদের চাইতে আরো বেশি পরিমাণে এফোর্ট দিবা, অন্যদের চাইতে বেশি পরিমাণে এফোর্ট দিবা তুমি। এবং আমি তোমাকে এটা বলতেছি, এবং কারণও আছে, তুমি এফোর্ট দিতে পারবা কেন জানো, তুমি প্যারায় আসো। মানুষ প্যারায় থাকলে তার সবচেয়ে বেস্ট জায়গাটা, মানে বেস্ট আমরা আউটকাম বলি না, সেটা বেরোয় আসে। তুমি প্যারায় আসো না, প্যারায় থাকা মানে হচ্ছে তুমি এখন তোমার সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে, আমি এতটুকু বলতে পারি। মানুষ যখন খুব সুখে থাকে, ঠিক আছে, তখন কিন্তু ভালো হচ্ছে আউটকাম আসে না। একটা কথা আছে না, হার্ড টাইম ক্রিয়েটস স্ট্রং ম্যান, কঠিন সময় শক্তিশালী মানুষ বানায়। তোমার এখন সেই অবস্থায় আছে, এবং তোমার আসলে ভালো করার সম্ভাবনা আছে। শুরু করি বিসমিল্লাহ বলে। প্রথম কথা হচ্ছে, আজকে অনেক কিছু কথাবার্তা বললাম, আমি জানি না ভিডিওটা লং হইতে পারে, ইটস অনলি ফর চিরাং বোর্ড। আমি এই কিছু কথা সামনের কিছু ভিডিওতে বলবো। ফার্স্ট কথা হচ্ছে, এটা আসলে একটা হার্ড টাইম, বাট হার্ড টাইম আমি যদি চিন্তা ভাবনা করি, আমার লাভ আছে কোনো, লাভ নাই, লস। 2 নাম্বার কথা, পিছাবে কারা, ঠিক আছে, পিছাবে কারা, কথা হচ্ছে যে এখন ঢিল দিবে সেই পিছাবে। এবং তোমাদের বলে রাখি, ম্যাক্সিমাম যাদের আসলে এক্সাম শেষ হয়ে গেছে, তারা আগামী 10 থেকে 15 দিন পড়ার ফ্লোতেই আসতে পারবে না, আই ক্যান গ্যারান্টি ইউ। আমার দেখা মতে, আমি যে তোমাদের নিয়ে প্রায় 4 বছর পড়াচ্ছি, এবং এখানে আমার দেখা মতে বা আমার ব্যাচ তো দেখছি আমি, এক্সাম শেষ হওয়ার পরে এই ঢিলটা দেওয়ার কারণে বেশিরভাগ সবাই, যাদের এক্সাম শেষ হয়ে যায়, পিছায় পড়ে তারা। এবং তাদের ওই ঢিলটা যখন দেয়, তারা চিন্তা করে 2 দিন 3 দিন বা 5 দিন দিব, বাট সে 1 সপ্তাহ, অনেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম ভাবে ঢিল দিতে যায়। আবার সে পড়ার ফ্লোটা থাকে না তার, কারণ তার এক্সাম শেষ, রিল্যাক্সড। সো এই জায়গা থেকে তুমি ম্যাক্সিমাম একটা অডিয়েন্সের কাছে আগে আসো। তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এক্সাম মনে করে বোর্ডে শেষ, বাট সত্যি কথা বলি, তোমার যদি এইচএসসি অ্যাডমিশন নিয়ে বিন্দুমাত্র মাথায় চিন্তা ভাবনা থাকে, তার মানে তুমি সিরিয়াস স্টুডেন্ট। আর সিরিয়াস স্টুডেন্টরা হচ্ছে চুপ করে বসে থাকবে না। আর তোমার যদি এরকম থাকে যে ভাই কোনো মতে হইলেই হয়েছে, আমার এগুলো নিয়ে প্যারা নেই, তাহলে অন্য হিসাব, তাহলে চিল করো, সমস্যা নেই। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টরা একটু চিল টাইপের হয়। তুমি যদি না হও তাহলে তো খুবই ভালো, চিরাং বোর্ডের হও, এবং তুমি চিল, মানে একদমই চিল ভাই, গা ছাড়া দেওয়া, প্যারা নাই কোনো, এরকম টাইপের যদি না হও, তুমি পিছাবা না। তুমি বরং যেটা বললাম যে ম্যাক্সিমাম বাংলাদেশের স্টুডেন্টরাই হচ্ছে ওই চিলের কারণে মিনিমাম 10 থেকে 15 দিন পিছাবে। একদম পিছাবে এমন বলছি না, 10 থেকে 15 দিন পিছাবে। তোমার সেই অ্যাডভান্টেজটা নিতে হবে চিরাং বোর্ডের স্টুডেন্ট হিসেবে। কি করবা, এই হচ্ছে মেইনলি কথা। আমি তোমাকে একটু বলি, আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি তোমার ডিরেক্টলি বলি ভাই, ফার্স্ট প্রায়োরিটি আমার অলওয়েজ এইচএসসি থাকবে। এখন কথা হচ্ছে ভাই, এইচএসসি করতে গিয়ে অ্যাডমিশন পিছায় যাব,
এখন একটা কথাবার্তা বলি যেটা আসলে সবাই অ্যাডমিশনের একটা বিরাট বড় ভয় দেখায় রাখে। আমার দরকার নেই আমার তোমার অ্যাডমিশনের ভয় থাকুন, আমার রিয়ালিটি জিনিসগুলো বললেই হয়েছে। অ্যাডমিশনের ভয় নিয়ে আমি তোমার ফার্স্টে কথাবার্তা বলি। এখন তোমার আমি ডেমোও দেখাবো। যে কোনো অ্যাডমিশন টেস্টে যাও, যে কোনো অ্যাডমিশন টেস্টে যাও এক্সেপ্ট সাম অফ দ্য কেস, সাস্ট বাদে, ডিউর ফিজিক্স বাদে, বুয়েটের কিছু ফিজিক্স আর ম্যাথের কোয়েশ্চেন বাদে, অ্যাডমিশনের 70% কোয়েশ্চেন এইচএসসি স্ট্যান্ডার্ড। এটা অনেকে হয়তো বা নতুন করে শুনতেছো বা হচ্ছে অনেকের কাছে একটু অবাক লাগবে। অ্যাডমিশন নিয়ে তোমরা সারাজীবন শুনছো যে অ্যাডমিশন অনেক কঠিন, এই সেই। অ্যাডমিশন কঠিন, অ্যাডমিশন কোয়েশ্চেনের জন্য কঠিন হয় না কখনো। তুমি তোমার একজন সেকেন্ড টাইমার যদি ভাইয়া পড়ে থাকে তাকেও আস করো, বা তুমি তোমার সিনিয়র যদি কেউ চান্স পেয়ে যায়, আমি তোমার 3টা জায়গা থেকেই বলতে পারতেছি। আমি এই জন্য আবার বলে নিচ্ছি, অনেকে তো এসে বলবো যে আপনি 3টা কেমনে বললেন। আমি 3টা জায়গা থেকেই বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। বাট কথা হচ্ছে তোমার 70% কোয়েশ্চেন এইচএসসি স্ট্যান্ডার্ড, আমি তোমাকে এটা বলতে পারি। অ্যাডমিশন কঠিন হয় কি কারণে জানো? 2টা কারণে অ্যাডমিশন কঠিন হয়। অ্যাডমিশনে মানুষ চান্স পায় না 2টা কারণে আমি তোমারে বলি। প্রথম কথা, অ্যাডমিশন অনেক কোয়েশ্চেন মানুষ পারে, সেই এইচএসসি তো দেখে আসছে এটা। অ্যাডমিশনে 2টা কারণে চান্স পায় না। এক, অ্যাডমিশনের টাইম খুব কম থাকে, এক্সামের হলে টাইম কম থাকে। এখন 1 মিনিটে একটা দাগাও, ওই সময় তোমার 33 সেকেন্ডে একটা দাগাইতে হবে, 40 সেকেন্ডে একটা দাগাইতে হবে। টাইম খুবই লিমিটেড হয়ে যায় একটা জিনিস করার জন্য। 2 নাম্বার, তুমি এখন একটা ফিজিক্স ফার্স্ট পেপার দাও, সেকেন্ড পেপার দাও, কেমিস্ট্রি 1 দাও, কেমিস্ট্রি 2 দাও, অনেক কিছুই দাও, কিন্তু ওইখানে তোমার 6টা থেকে 8টা সাবজেক্টের লোড মাথায় নিয়ে যেতে হয়। মেডিকেলের ক্ষেত্রে কয়টা বই নিয়ে যেতে হয়? 3 দুগুণ 6, 7, 8, 8টা। বইটা দিবা, 6টা বইয়ের লোড নিয়ে যেতে হয়। মেডিকেলে দিলে 8টা বইয়ের লোড নিয়ে যেতে হয়। ভার্সিটি যদি 4টা সাবজেক্ট দাও, 8টা বইয়ের লোড নিয়ে যেতে হয় একসাথে একই দিনে। এইটা কঠিনটা এই জায়গায় হয়, কঠিন প্রশ্ন হয় না। মিশনের প্রশ্নটা কি আসলে? তোমাকে আমি আগে ভয় ভাঙাচ্ছি, তুমি ভয় ভয় পেও না, ঠিক আছে? তুমি ভয় পেও না, আমি তোমার ভয় ভাঙাচ্ছি। আমি ধরো এই যে আমাদের যে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, আমি জাস্ট ওভারঅল এখানে বলি। ডেন্টাল 18-19, এখন তো ডেন্টাল মেডিকেল একসাথে, তাই না? কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? স্থিতিস্থাপক ই দিয়ে ত্রিপলি তোমরা পড়ছো, এটা এইচএসসি কোয়েশ্চেন, এটা এইচএসসি কোয়েশ্চেন। পাবা না তুমি কোনটা? এখানে যে অন্তকর্ণ, যেটা ওটা পাবা না। এটা এক্সটার্নাল ই ই আমি ব্যাখ্যায় যাবো না, তুমি দেখো কোয়েশ্চেনগুলো। মানব দেহের করটিকাতে কয়টা অস্থি আছে? করটিকাতে 8টা, আর করটিতে 29টা। এই যে এটা দেখো, এটা কিসের কোয়েশ্চেন? ম্যাথ 17টা। এখন তুমি বলতে পারো ভাই এগুলো আগের প্রশ্ন। আগের প্রশ্ন, আমি এর আগের প্রশ্নে যাই। ধরো এটা তো একটা অধ্যায় আমি গেলাম। নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? ঠিক আছে, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, ইউরিয়া। রেশন পদার্থের অধ্যায় যদি করো যে এগুলো হচ্ছে কি রেশন বর্জ্য আমাদের, তাহলে হচ্ছে কোনটা? হচ্ছে এটা, ল্যাকটিক অ্যাসিড। এটা তো 24-25-এর কোয়েশ্চেন, ঠিক আছে? তো এইটা এখন মেইনলি হচ্ছে তোমাদের আমি বলি এই যে প্রতি মিনিটে কতটুকু রক্ত সঞ্চালন হয়? 125 আর 1 ml হচ্ছে মূত্র তৈরি হয়। তোমাদের আমি ফাইনাল মোস্ট ইম্পর্টেন্ট লাইনসের মধ্যে এই 2টা ইনফরমেশন দিচ্ছি, এইচএসসির মোস্ট ইম্পর্টেন্ট লাইনস, এটা ম্যাথ 24-25 আসা কোয়েশ্চেন। তুমি জাস্ট দেখো, আমি বলতেছি না সব কোয়েশ্চেন সহজ, 70% কোয়েশ্চেন সহজ থাকে। ইংলিশ জিকেতে প্যারা খাবে, ইংলিশ জিকে তোমার কাছে নতুন, যদি কেউ মেডিকেল দাও। আমি এখন মেডিকেলের পরে ভার্সিটিও যাচ্ছি, টেনশন করো না। মেডিকেলের পরে ভার্সিটিও যাচ্ছি, তুমি জাস্ট ভয়টা কাটানোর জন্য এখন আমার কথা শুনে লাভ নাই। তুমি একটা কাজ করো, তুমি ধরো 24-25 যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে আরটিডিএস, আমি জাস্ট এটাই তোমার হচ্ছে ওভারঅল দেখা দিচ্ছি। 24-25 কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ধরো এই যে দাঁতের যে অংশে রক্তনালী থাকে, এটা পারবা না, এটা পারবা না, কারণ এটা তোমার বেশিরভাগ বইটা নাই কোন জায়গায় রক্তনালী আছে, পারবা না তুমি। বৃহদান্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন। ব্যাকটেরিয়া তোমাদের পড়াই আমি যে ব্যাকটেরিয়া উচ্চারণ করবা বি এ সি দিয়ে না, বি আর কে দিয়ে, বি এ কে। তাহলে বি আর কে হচ্ছে ইয়া করে তোমার এখানে উৎপাদন করে ভিটামিন কে। এইচএসসি কোয়েশ্চেন, ঠিক আছে? তারপরে তোমার যদি আমি বলি যে তুমি আরো জাস্ট বায়োলজি দেখাচ্ছি, ঠিক আছে? ফিজিক্সের কথা তো বললামই না ভাই, ফিজিক্স তোমার একদম বেসিক প্রশ্ন আসে, মানে এইচএসসি ফিজিক্সের অনেক সহজ প্রশ্ন। এইচএসসি ফিজিক্স তো কঠিন ভাই, এইচএসসি ফিজিক্সটাই কঠিন সত্যি কথা বলতে। আর বুয়েটের ফিজিক্স মানে ডিউর ফিজিক্স কঠিন বুয়েটের চাইতে। বাট তোমার এইটা বাদ বাকি যে জায়গায় তুমি ফিজিক্স পাবা দেখবা একদম বেসিক ফিজিক্স আসবে আর কি। এন্ড ধরো তোমার একটা মান আসে 30°C, এই কোয়েশ্চেন দেখো তুমি গত বছর এমনি সহজ আসে। তারপর আমি বলতেছি ফিজিক্স কেমিস্ট্রি কোনো বছরই হার্ড করে না। 30°C তাপমাত্রায় মান কেলভিনে কত হয়? এটা কি এইচএসসি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হইলো? আসলে সহজ আসছে। তাও মানুষ কেন চান্স পায় না বলো? কারণ এইখানে 8টা বইয়ের বার্ডেন আছে, 8টা বইয়ের লোড আছে, এই জন্য চান্স পায় না। টাইম কম, 100টা কোয়েশ্চেন দাগাইতে হয় 60 মিনিটে। ইংলিশ আছে, জিকে আছে, এটা একটা কারণ। ইংলিশ জিকে তোমরা পড়ো নাই তো কখনো, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে ফিজিক্স আর কেমিস্ট্রি সহজই করে। বায়োলজি গত বছর সহজ আসছে, আমার বছর আর পরের বছরগুলো হার্ড আসছে, তারপরে বেসিক কোয়েশ্চেনও আসছে। সো আমার কথাটা আমি তোমার কি ইন্টারপ্রেট করতে চাচ্ছি কিছুক্ষণ পরে বুঝবে আমি কি ইন্টারপ্রেট করতে চাচ্ছি। এইচএসসি পড়াটাই ভালোভাবে পড়তে হবে তোমাকে, এবং আমি তোমাকে এটা জাস্ট দেখাইলাম, আর আরো দেখবা
এটা হচ্ছে আমাদের ভার্সিটির, ধরো আরিউ ফিজিক্স এটা যাচ্ছি, ঠিক আছে? আমাদের হচ্ছে ভার্সিটির আমরা সেকেন্ড টাইম আসলে পড়াই, তো ওই জন্য হচ্ছে আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক রাখছিলাম, ওইটাই জাস্ট ওপেন করতেছি আর কি। যেখানে তোমার ওভারঅল একটা মানে ইয়ার যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো হচ্ছে এখানে দেওয়া ছিল, ঠিক আছে? ধরো আমি বললাম এটা হচ্ছে তুমি ধরো অল্প টাইমের মধ্যে করতে পারতেছো না, ধরলাম হাতে কলমে করতে হয়, একটা গাড়ির ভর বেগের মান তার গতিশক্তির সমান, গাড়িটার বেগ হচ্ছে কত? আচ্ছা তুমি দেখতেছো না? মনে হয় না, এখানে মনে হয় আমি জাস্ট ওভারঅল বলতেছি, সেগুলো কিন্তু এম দুই সাইডে হচ্ছে করে ভরবেগ গতিশক্তি সমান পি স্কোয়ার টু এম ধরে তুমি কিন্তু ইজিলি এখান থেকে বেগ বের করতে পারবা, এটাও পারবা। কণার উপর বল দেয়া আছে, স্মরণ দেয়া আছে, কাজের পরিমাণ ভাই এফ দিবা, পরিবর্তনটা নিবা, ডট প্রোডাক্ট করবা, শেষ। বেসিক কোয়েশ্চেন, এটা তোমরা আগেও করছো, এটা শর্টকাট দিয়ে করতে হয় তোমাদের। এম ভরের একটা বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত? গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক কি? ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, তার সাথে তুমি এটা সম্পর্ক স্থাপন করবে আর কি, ঠিক আছে? এম ভরের একটা বস্তুর কথা বলছে আর কি। তো ওইখান থেকে জাস্ট ইয়া করে নিচের কোনটির মধ্যে গতিশক্তি বেশি, এটা একটা বোর্ডের প্রশ্ন, এটা একটা বোর্ডের প্রশ্ন। 300 মিটার ইয়া থেকে ফেলে দিছো, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক কোথায় হবে? কিসের প্রশ্ন এটা? এমসিকিউ প্রশ্ন, এইচএস এর প্রশ্ন। আমি জাস্ট আরিও বলছি, আমি একটা জায়গার ফিজিক্সের কোয়েশ্চেন বলতে পারি টাফ হয়, ডিউর কোয়েশ্চেন। ডিউর কোয়েশ্চেন তুমি মিলাই পারবা না এইচএস এর সাথে, ডিউর কোয়েশ্চেন কমপ্লিটলি সেপারেটেড, ডিউ যদি দাও কেউ। বাট অন্যান্য ভার্সিটি বলো, ইভেন বুয়েটের অর্ধেক কোয়েশ্চেন তোমাদের গ্রে এরিয়া আছে না টেক্সট বুকের গ্রে এরিয়ার ওই কোয়েশ্চেনগুলো আসে, বইয়ের কোয়েশ্চেন। তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো, খুলে দেখো তুমি, বুঝতে পারছো? আমি জাস্ট এগুলো জাস্ট তোমাকে ওভারভিউ করাইলাম। আর ইউ বায়ো আছে, সিইউ আছে, কেমিস্ট্রি 2 আছে, এগুলো সব দেয়া আছে, আমি এগুলো গেলে ওই সেম কোয়েশ্চেনই পাবা। ঝামেলা কোন জায়গায় হয়েছে এটা দেখো তাহলে ফার্স্টে। এমন কোনো ওয়ার্ড তুমি যদি একটা অধ্যায় পড়ে থাকো, তুমি এমন কোনো ওয়ার্ড পাও নাই যেটা তোমার কাছে নতুন, তোমার পড়ার মধ্যে ছিল। বায়োলজির কথা আমি বললাম, জাস্ট বায়োলজি তোমরা দিয়ে দিছো, ঠিক আছে? বায়োলজি তুমি দিয়ে দিছো, এখন মেইনলি তুমি হচ্ছে কি করতে পারো, ঠিক আছে? তো আমি এখন এই জায়গায় আসবো। সো অ্যাডমিশনের আমি এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের, অ্যাডমিশন কখনোই মানে এইটা জাস্ট আমি একদম তোমার ফ্যাকচুয়ালি কথাবার্তা বলি। মানুষজন এটা বুঝাইতে চায় যে তুমি আমার কাছে আসলে আমি তোমার এমন উচ্চমার্গীয় পড়াই দিব, অনেক কঠিন, তুমি একা একা পারবা না। ট্রু, এটা একা একা পারবা না, অনেক সময় তোমার হেল্প লাগে, এটাও ট্রু। ঘটনা হচ্ছে তোমার এমন ভাবে জিনিসটা পোর্ট্রে করা হয় যে ভাই অ্যাডমিশন ইজ দ্য টাফেস্ট থিং, এটা ট্রু। অ্যাডমিশন সবচেয়ে জঘন্য, অ্যাডমিশন টাইমে তোমার মাথার চুল ছিঁড়ে যাবে, অ্যাডমিশনের মতো বাজে টাইম যেন আমার নিজের লাইফে না আসুক ভাই, খুবই খারাপ, প্রচন্ড আনসার্টেন। বাট প্রবলেমটা কোন জায়গায় জানো? অ্যাডমিশনে তোমার এক্স্যাক্টলি যে প্রশ্নগুলা, অ্যাডমিশনে আসলে কাটমার্ক কত হয়, তুমি যে কোনো জায়গায় গিয়ে দেখো মানুষজন লাস্টে চিন্তা করে ভাই, মানে লাস্টে গিয়ে আমি তোমার বলি 40-45 নিয়ে বিভিন্ন ভার্সিটিতে পরে চিন্তা ভাবনা করে যে চান্স হচ্ছে না কেন, এটা তুলতে পারে না। এবং এটা মনে হইতে পারে ভাই এটা তোলা খুব সহজ, প্রশ্ন ওই অনুপাতে আসে, তোলা যায়, কিন্তু এতগুলা জিনিসের বার্ডেন নিয়ে টাইম ম্যানেজ করে এই নাম্বারটা তোলা টাফ হয়ে যায়, জাস্ট বিকজ এই দুইটা জিনিস। অলওয়েজ টাইমে তুমি অ্যাডমিশন যখন প্রিপারেশন নিচ্ছ, যদি এই দুইটার ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে পারো, পড়া মনে রাখা, যতটুকু পড়বো মনে রাখবো, এক্সট্রা হাবিজাবি না পড়ে যতটুকু পড়বো এক্স্যাক্ট পড়বো, মনে পড়বো, টাইমের মধ্যে আমার প্র্যাকটিস করতে হবে, এই দুইটা যদি তুমি ম্যানেজ করতে পারো, আমি এতটুকু বলতে পারি তোমার আলহামদুলিল্লাহ মানে ইনশাল্লাহ কোথাও না কোথাও চান্স হয়ে যাবে, আনলেস তোমার ভাগ্য বেশি খারাপ না হয়। অ্যাডমিশনের ভয় এই জায়গায় না। সো তুমি কোনো জায়গা থেকে পড়ায় পিছিয়ে যাচ্ছ না, কারণ তুমি পড়ালেখা করতেছো, তুমি এখনো এইচএসসির পড়ালেখা করতেছো, মানে তুমি এখনো অ্যাডমিশনের অনেক কিছু পড়তেছো। বাট একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করো, এবার এবার একটু অ্যাপ্রোচ চেঞ্জ করো। গ্যাপ পাইছো না? গ্যাপ পাইলে এবার তোমার যে প্র্যাকটিস মডিউলটা হবে এটা ডিফারেন্ট হবে। অ্যাডমিশনের প্রশ্ন কি বুঝতে পারছো? এখন যদি কেউ এই ক্ষেত্রে আমার সাথে, তো অনেকে এসা এরাই না, অনেকে হয়তো অনেক জায়গা থেকে বটও পাঠায় বলতে পারে যে না এরকম অ্যাডমিশন কঠিন, বাট আমি আমার এন্ড থেকে বলতে পারি, ঠিক আছে? আমি আমার এই থেকে কনফিডেন্সের জায়গা থেকে বলতে পারি, যদি আমার বলে আমি এটাও দেখাতে পারি ভাই 70% কোয়েশ্চেন অল দ্য টাইম এইচএসসি টাইপের কোয়েশ্চেন আসে, এইচএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসে। তোমার দেখাইলাম ভাই বিভব শক্তি গতিশক্তি উচ্চতা কত গুণ, এটা কি কোয়েশ্চেন? এইচএসসির মধ্যে আসে তোমাদের। বল এবং স্মরণের মধ্যে যে পরিবর্তনটা, এইচএসসি কোয়েশ্চেন আসে। সো এই জায়গা নিয়ে ভয় পেও না, ভয় পেও না, ঠিক আছে? ভয় পেও না, তুমি যেটা পড়তেছো তুমি বিছাচ্ছ না, জাস্ট পড়ালেখাটা করো, বাট একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করো। আমি তোমাকে এখন অ্যাপ্রোচ নিয়ে একটু কথাবার্তা বলবো, তোমার আসলে মেইনলি সামনের দিনের অ্যাপ্রোচ কি হওয়া উচিত, ঠিক আছে? আসো দেখো, আমার কথা হচ্ছে তুমি এখন যদি মেডিকেল অ্যাসপারেন্ট হও, ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও, কয়েকটা টাস্ক দিব, এইচএসসি প্রিপারেশন নিবা, এইচএসসি নিবা, জাস্ট কিছু আমি তোমার টাস্ক দিই, টাস্ক করো। প্রথম টাস্ক হচ্ছে, যদি তুমি মেডিকেল অ্যাসপারেন্ট হও, তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি ধরতে চাও, যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি অলরেডি স্ট্রং, দেন আমি একটু বায়োলজি ধরতে চাচ্ছি, দেন আনলেস না, আনলেস একটা কাজ করতে পারো, আমি তোমার বলে দিব, তার সাথে সমস্যা নেই। একটা কাজ একটু ডেইলি আমার সাথে যাইতে পারো, 9 তারিখ থেকে স্টার্ট করবো, অল্প অল্প ডেইলি আমার সাথে অনুশীলনী সলভ করবা, অন্য বইয়ের 10-15 মিনিট টাইম নিতে পারো ম্যাক্স। এটা ম্যান্ডেটরি না এটা, তুমি ফিজিক্স কেমিস্ট্রি এই কয়দিন আগায় রাখবা,
এই কদিনে ফিজিক্স কেমিস্ট্রি আগে রাখবা, বায়োলজিটা এরপরে টান দিলে শেষ করতে পারবা, বাট একটু প্যারা খাবা এটাতে আর কি। তারপর আমি এই জন্য কিছু কথা বলছি, শুনো। ফিজিক্স যেটা, কেমিস্ট্রি যেটা, যখনই তুমি এই যে আমি তোমাকে টাইমটা ফ্রেমটা বলে দিই, ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার এখন পড়ার রুটিনই হবে সিকিউটা পড়বা। কারণ সিকিউ পড়লে ভাই অনেক কঠিন কঠিন ম্যাথের তোমার পার্ট শেষ, এবং টু দা পয়েন্টে সিকিউ পড়বা, হাবি জাবিতে যাবা না। তারপরে তুমি তোমার যে বইয়ের অনুশীলনী আছে সেটা সলভ করবে। ইসাক স্যার হোক, তপন স্যার হোক, হইলেও হবে। হাজারি স্যার হোক বা কবির স্যার হোক, মোটামুটি একটা করলে আপাতত হবে। হাজারি স্যার আর ইসাক স্যারটা তোমাদের জন্য বেশি সাজেস্টেড আমার। তুমি এই দুটা করবা। বলতে পারো ভাই অনুশীলনী মানে কি? অনুশীলনীটা কি? একটা টেস্ট পেপার। অনুশীলনী একটা টেস্ট পেপার। প্রায়ই শোনো না যে ভাই অনুশীলনী কোয়েশ্চেন পড়ে মেডিকেল অনেক কোয়েশ্চেন কমন আসে। অনুশীলনী কি আসলে? একটা টেস্ট পেপার। বোর্ডের প্রশ্ন থাকে, ওইখানে তোমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন থাকে কিছু, মেডিকেলের দু একটা কোয়েশ্চেন থাকে, ভার্সিটি কিছু কোয়েশ্চেন থাকে। তার মানে এটা একটা টেস্ট পেপারের কম্বিনেশন। তার মানে কি, তুমি যে টেস্ট পেপারটা পড়তেছো ওইটাই আসলে অনুশীলনী। বাট আমার প্রেসক্রিপশন হচ্ছে অনুশীলনীটা থেকেই তুমি পড়ো, তাহলে সবচেয়ে বেশি কাজে দেয়। আসলে তোমার একটা কনফিডেন্স থাকে যে তুমি মেডিকেল বা এগুলোর জন্য অনুশীলনী করে ফেলছো। তাহলে মেডিকেল যদি হয় তুমি অনুশীলনী করবা, সিকিউর সাথে অনুশীলনীটা করবা। তোমার কনসেপ্টের সাথে অনুশীলনী করতে অনেক ইজি হবে। এখন অনুশীলনীতে একটা প্যারা খাবা, সেটা হচ্ছে তোমার অনুশীলনী পড়তে গিয়ে, কিংবা ইভেন তুমি খেয়াল করে দেখছো যে তুমি ফিজিক্সের তাত্ত্বিক কিছু পারো না, ভিতরের মানে একটু মুখস্থ টাইপ কিছু আসলে পারো না। এই জন্য আমি তোমারে বলে দিই, মেডিকেল বলো আর এইচএসসি বলো, সবগুলোর জন্য হচ্ছে আমি 30-40 মিনিট করে কিছু ক্লাস নিয়েছি একটা অধ্যায়ের ভিতরে। বইয়ের মধ্যে যা যা তাত্ত্বিক পড়া সব একসাথে পড়াই দিছি। ওই র্যাপিড রিভিউটা হচ্ছে করো। আমি জাস্ট তোমাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে 5টা চ্যাপ্টার বাকি আছে। ওই 5টা চ্যাপ্টার হচ্ছে আমি এই আমার নিজের পরীক্ষা আছে 8 তারিখে শেষ হবে, সো তারপরে হচ্ছে আমার এই 5টা হচ্ছে শেষ হয়ে যাবে। সেখানে তুমি জাস্ট দেখো যে ধরো ভেক্টর 40 মিনিট, গতিবেগ, একদম তাত্ত্বিক যা যা আছে, তুমি যদি এটা আমার সাথে একদম কনসেপচুয়ালি পড়ানোর চেষ্টা করছি, তুমি যদি আমার সাথে নাও পড়ো, নোটটা নিয়ে নোটটা পড়বা। নোটটা আমি অনেক ভালো করে বানানোর চেষ্টা করছি। যেমন ধরো আমি পর্যাবৃত্ত গতিতে চলে যাই, ঠিক আছে? পর্যাবৃত্ত গতিতে চলে যাই, তোমার এইখানে দেখো, এই যে আমি মোটামুটি এখানে তাত্ত্বিক যা যা আছে খেয়াল করে দেখবা যে তোমার হচ্ছে এখানে এগুলো তো একটু তোমার ম্যাথমেটিক্যালের পার্টে আসবে। তার ধরো তাত্ত্বিকও কিছু আছে, সবগুলো সূত্র আমি ধরো এখানে একসাথে লিখাই দিছি, ঠিক আছে? তারপরে ধরো তোমার হচ্ছে এই যে এই জায়গায় এখানে সূত্র বেসিসে আসে আসলে বেশি। এই যে দেখো সূত্রাবলী যেগুলো আছে 1 2 3 4 এরকম করেছো, তুমি নোটে গেলে নোটে পেয়ে যাবে আর কি। এই হচ্ছে আমার এন্ড থেকে প্রথম কথা তোমাদের জন্য। তুমি এটা পড়লে তোমার তাত্ত্বিক পার্ট এবং মেডিকেলের জন্য আগায় থাকবে, এতটুকু বলতে পারি। তুমি যদি এই কয়দিনে র্যাপিড রিভিউ এর মোটামুটি 5-6টাও করতে পারো বা 7টাও করতে পারো, আগায় থাকবা। কারণ বইয়ের তাত্ত্বিক পড়া ফিজিক্সে যাও, এটা র্যাপিড রিভিউ এর মধ্যে দিয়ে দিছি, বুঝতে পারছো? তো তোমার অ্যাডভান্টেজটা কোন জায়গায়? যারা মেডিকেল নিচ্ছ তুমি আগায় আসো ফিজিক্স আর কেমিস্ট্রিতে, দুইটা জায়গায়। কেমিস্ট্রির ক্ষেত্রে বলতেছি অনুশীলনী করে রেখো। সিকিউ পড়লা, অনুশীলনী করলা, মানে তুমি এইচএসসির জন্য এমসিকিউ পড়ছো আসলে, বা মেডিকেলের জন্য এমসিকিউ পড়ছো। ফিজিক্সের সিকিউ পড়ছো মানে এইচএসসির জন্য পড়ছো, ফিজিক্স অনুশীলনী করছো মানে কি এমসিকিউ পড়ছো এইচএসসির জন্য, অ্যান্ড বোথ মেডিকেল। আগায় থাকলা। কিছু কাজ আছে যেটা তুমি পিছিয়ে যাবে, এটা লাস্টে বলতেছি আর কি। টাইম ম্যানেজমেন্ট, ফ্রি এক্সামের কথা বলছি। ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ভার্সিটি অ্যাসপিরেন্টরা আসো, ম্যাথ তো দিয়ে ফেলছো, তো ম্যাথ রিসেন্টলি দিছো দেখে একটা মনে মনে আছে, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। এই ম্যাথ বা বায়োলজি তোমার জন্য অপশনাল, ম্যাথ বা বায়োলজি অপশনাল, যদি পারো তাইলে আগায় থাকলে ভালো। ফিজিক্স এবং কেমিস্ট্রি যখনই সিকিউ করতেছো, সিকিউ এর যে জিনিসগুলো থাকে না, ওই সেম কনসেপ্টে বইয়ের কিছু গ্রে কালারের ম্যাথ দেওয়া থাকে, গ্রে করে ম্যাথ দেওয়া থাকে। হাজার স্যার বা হচ্ছে তোমার ইয়াতে গ্রে থাকে না, তোমার ইসাক স্যার যদি করো দেখবা হচ্ছে এর মধ্যে তোমার হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকে বইয়ের মাঝখানে মাঝখানে, ওইগুলা করো। তুমি যখন সিকিউ পড়তেছো এট দ্যাট টাইম তুমি এটা করো। যারা একটু অ্যাডভান্স দে ক্যান মুভ টু কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকে কি থাকে? মিক্সড থাকে। কোয়েশ্চেন ব্যাংকে হচ্ছে কঠিন, মিডিয়াম, সহজ তিনটেই থাকে। সো এই গ্রে এর মধ্যে সহজ আর মিডিয়াম দুইটা থাকে, কঠিনগুলো থাকে না, বুঝতে পারছো? তো যারা একটু অ্যাডভান্স দে ক্যান গো ফর কোয়েশ্চেন ব্যাংক অর এনি আদার টাইপ ভিত্তিক প্রশ্ন, মানে তোমার গাণিতিক পদার্থবিজ্ঞান এটাও করতে পারো, চলো সমস্যা নেই। বাট গ্রে ম্যাথ গুলো করো, যেটা তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পি আর সি এর জন্য আগায় রাখবে, দুইটার জন্য। কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী সবারই আমার আসলে সাজেশন দিই, কেননা কেমিস্ট্রি হচ্ছে তোমার অনুশীলনীতে তাত্ত্বিক জিনিস থাকে, আর তুমি কেমিস্ট্রি তাত্ত্বিক জিনিস পড়ো না বেশিরভাগ সময়। আমি নিজেও পড়ি নাই ফার্স্টে, ওই ম্যাথ করতে গিয়ে অনেক টাইম চলে গেছে, বাট এরপরে পড়ছে। বাট মেইনলি হচ্ছে কেমিস্ট্রি পার্সপেক্টিভে। তাহলে আমার মেইন অ্যাপ্রোচটা হবে এরকম যে আমি যখনই এইচএসসি প্রিপারেশন নিচ্ছি, তোমাকে আমি বুঝাইছি কিন্তু এইচএসসি প্রিপারেশন নেওয়া মানে আমি কাইন্ড অফ অ্যাডমিশনের পড়াই পড়তেছি, বাট এবার আমি একটু ভালোভাবে করব, প্লাস আমি অনুশীলনটা সলভ করব। এইটা তো আমি করতেছি, এটা তো আমার বেসিক। দেখো এটা কিন্তু আমার এইচএসসি প্রিপারেশন বিন্দু মাত্র হ্যাম্পার হচ্ছে না, বরং আমি অ্যাডমিশনের জন্য আগাচ্ছিও। জাস্ট আমার তাত্ত্বিক যদি মেডিকেলের জন্য পড়তে হয়, আমি ফিজিক্সটা র্যাপিড রিভিউটা করে ফেলতেছি, ঠিক আছে? তারপরে বই দেখবা, বইয়ে সব আলহামদুলিল্লাহ পারবা। আমি এতটুকু কনফিডেন্স নিতে পারি, বলতে পারি আমি 3 বছর যাবত এই নোটের উপরেই পড়াচ্ছি, জাস্ট একটু আপডেট করি প্রতি বছর। আচ্ছা,
এটা পড়বো 16 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে 5 বা 6 তারিখ, যে সময় পাচ্ছ তুমি তুমি আইসিটি 1 বা 2 দিন পড়বা। আইসিটি কি পড়বা? 1-2 দিন পড়বে মাঝখানে। এরপরে 17 থেকে 19 তুমি ইংলিশ 2তে পড়ে যাবে। ইংলিশ 2 যদি আগে পড়ে থাকো তাহলে একটু গ্যাপ কমাই দিবা, বাট ইংলিশ 2 আর মিস করা যাবে না, এটা যেন A+ মিস না হয়, বুঝো কিন্তু। আর ফিজিক্স আমি কেমিস্ট্রি পরেরটা আমি প্রিপারেশন নিচ্ছি, আইসিটির জন্য 1-2 দিন নিয়ে রাখছি যেন পরের ওই 1.5 দিনের গ্যাপে পড়তে পারি। বুঝতে পারছো? এই হচ্ছে এইখানের খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সাম আপ করবো কিছুক্ষণ পরে। এখন ঝামেলা আছে, এই এমনে পড়লে তো সবাই চান্স পাইতো, তাই না? চান্স পায় না কেন? প্রথম দিকে 2টা কারণে মানুষ বুঝতে পারে না। একটা হচ্ছে তোমার সে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে না। কোয়েশ্চেন প্যাটার্ন বলতে মেডিকেল একদম তাত্ত্বিক টাইপের প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং আসে হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের, যেটা ফার্স্ট ক্যালকুলেটর আমার হ্যাক্স লাগে। ভার্সিটির ক্ষেত্রে ক্যালকুলেটর নাই, আমার হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে। তিনটার অ্যাপ্রোচ ডিফারেন্ট, কোয়েশ্চেন টাইপ অফ মানে প্যাটার্নে ওরকম ঝামেলা ফেস করবে না। জাস্ট একটা তাত্ত্বিক আসে, একটা ওইটা আসে, একটা এটা আসে, সব এইচএসির মধ্যে আসে। এইচএসসি ফিজিক্স বা এগুলোর মধ্যে কি দেয়? তাত্ত্বিকও দেয়, ম্যাথও দেয়। মেডিকেলে সব তাত্ত্বিক দিয়ে দেয়, ম্যাথ কম দেয়। ইঞ্জিনিয়ারিং সব ম্যাথ দিয়ে দেয়, ভার্সিটিতে মিক্স দেয়, বাট হাতে কলমে করতে হয়। ডিফারেন্সটা এই জায়গাতে শুধুমাত্র। তোমার যেটা প্রিপারেশন তুমি এটা নাও। এখন তোমার কাজ হচ্ছে তুমি প্যাটার্ন বুঝো। আমি তোমাকে সামনে প্যাটার্নের ক্লাসগুলো দিব, কেমনে আসলে প্যাটার্ন আসে। পারলে একটা কোয়েশ্চেন ব্যাংক সাথে রাখো। কোয়েশ্চেন ব্যাংকে সর্বোচ্চ 15-20টা বা 30টা কোয়েশ্চেন থাকে, মেডিকেল যদি হয়। ইঞ্জিনিয়ারিং আর একটু বেশি থাকে। সব করার দরকার নেই, তুমি কয়েকটা অধ্যায় স্পেসিফিক সেটা করো। আমি তোমার ইঞ্জিনিয়ারিং এ যে সকল চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, যেমন আমি তোমার বলি মেকানিক্সের কোনো জিনিস তুমি বাদ দিতে পারবে না ইঞ্জিনিয়ারিং এ। মেকানিক্স একদম কোর সাবজেক্ট তোমার ফিজিক্সের, ইঞ্জিনিয়ারিং যদি করতে চাও, ইভেন ফর ভার্সিটি। সো মেকানিক্সের গুলো করো। মেকানিক্স মানে কোনটা? নিউটনের মেকানিক্স, তোমার হচ্ছে ডায়নামিক্স, তারপর দিক থেকে তোমার হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলো তুমি করো। আর একটা কাজ করো, ফ্রি এক্সামগুলো দিবা। এখন যত সকল ফ্রি এক্সাম আছে সেটা আমার প্ল্যাটফর্ম হোক, আমি তোমার বলি আমি আরডিএস থেকে হচ্ছে আমরা 11 তারিখ ফ্রি এক্সাম নিচ্ছি। তারপরে আমি তোমার জাস্ট আমি বললাম না যে আমি আনসেন্সর্ড হয়ে তোমার বলি যত ফ্রি এক্সাম আছে সব তো, আনলেস ডিপ্রেসড হয় না। কোনো অনেক জায়গায় উল্টাপাল্টা কোয়েশ্চেন করে আমি জানি, দিলেও ডিপ্রেসড হবা না যে আমি যে মার্কসই পাই। ফ্রি এক্সাম দিলে জিনিসটা কি, তুমি ওই জায়গায় গেলে টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারো। আমি তোমার জাস্ট 2টা এক্সামের কথা বলি, অবশ্যই 2টা এক্সাম দিবা। আমি জানি না তোমার সাথে আমার কোন ডিভিশনে দেখা হবে। 11 তারিখ অনলাইনে একটা এক্সাম হবে, আমি টপিক দিয়ে দিচ্ছি যে মেডিকেলের ফ্রি টপিক। ভার্সিটির জন্য আমি অ্যারেঞ্জ করতেছি, আমি তোমাদের জানাই দিব। বাট 11 তারিখ হচ্ছে আরডিডিএস এর মেডিকেলের, যেটা মেডিকেলের হচ্ছে তোমার এক্সাম নিব আমরা অনলাইনে। টপিক দিয়ে দিচ্ছে 100টা, ওই 100 টপিকের উপর যে কয়টা পারো, তোমার 100টা পড়া লাগবে না পুরোটা। মানে বায়োলজিও আছে, বায়োলজি দিয়ে ফিজিক্স আর কেমিস্ট্রি 50টা টপিক আছে, শেষ করবে এটা একদম ভালো মতো শেষ করবে। 2 নম্বর 21 তারিখ অফলাইন এক্সাম হবে 14টা জায়গায় বাংলাদেশে, আমি ডিটেলস নিচে দিয়ে দিব। অফলাইনে চিটাগাং হবে, তোমাদের টেনশন নেই, চিটাগাং হবে, ঠিক আছে? শহরের আশেপাশেই হবে, তোমার চটেশ্বরী রোড বা হচ্ছে ওই যে আগের বার মনে হয় একটা আছে না মুসলিম না কোন জায়গায় তোমাদের একটা কলেজ আছে, মহসিন কলেজ, ওর সামনে হয়েছিল, কাজে মালি বা সামথিং কিছু একটা, ওইখানে হয়েছিল। সো অফলাইনে হবে, অফলাইনে আসবা, ঠিক আছে? চিটাগাং তোমার সাথে দেখা হবে কিনা জানি না, বাট আমি যে কোনো একটা ডিভিশনে থাকবো। 14টা জেলায় মানে 14টা ডিভিশন একসাথে হবে। তো অফলাইনে এক্সামও দিবা। অফলাইনে গেলে তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা হবে। আর এইখানে আমি যে টপিকগুলো লিখে দিছি, এই টপিকগুলো পড়ার কারণে ফিজিক্স আর কেমিস্ট্রি এইচএস এর জন্য হেল্প হইলো। তার থেকে র্যাপিড রিভিউর ক্লাসও করলা, আর তোমার এদিক থেকে হচ্ছে কি হলো, মানে তুমি মেইনলি বুঝতে পারলা কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়। ফর মেডিকেল ভার্সিটির জন্য আমি আলাদা অ্যারেঞ্জ করতেছি, আলাদা করে আমি তোমাদের আলাদা বলে দিব। ভার্সিটির জন্য হয়তো অফলাইন করতে পারবো না, অনলাইন করতে হবে আমাদের, ঠিক আছে? সো এটা টাইম ম্যানেজমেন্ট আমি তোমাদের বললাম যে কেমনে করবা। সো আমি অবশ্যই ফ্রি এক্সাম দিবা। শুধুমাত্র আমি আমার প্ল্যাটফর্মে বলছি, তোমার যে প্ল্যাটফর্মে মাথায় আসে ফ্রি এক্সাম হলে দিবা, তোমার জন্য ভালো এটা। আর আমি তোমার যেই টাইপের কোয়েশ্চেন করে দিব ইনশাল্লাহ এইখানে, ওই টাইপের কোয়েশ্চেনগুলো দেখা যাচ্ছে ওই প্যাটার্নগুলো ফলো করে, আমি ওই প্যাটার্নগুলো আমার ক্ষেত্রে করার চেষ্টা করি আর কি। এবং একদম কঠিন দিয়ে আমি ইয়ে করে দেবো ওইরকম আমি ওইগুলো বিশ্বাস করি না প্রথম দিকে। আমি কঠিন দিই অ্যাডমিশনের মাঝখানে, অ্যাডমিশনের শেষেও আমি মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিই, অ্যাডমিশনের শুরুতে দিই সহজ কোয়েশ্চেন বা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আমার স্ট্র্যাটেজি এরকম, আমি যখন অ্যাডমিশন পড়াই সেই ক্ষেত্রে। সো এটা হচ্ছে মানে আমার প্ল্যাটফর্মের পার্সপেক্টিভে, আরডিডিএস এর পার্সপেক্টিভে এমনি পড়াই। বাদ বাকি প্ল্যাটফর্ম কোন স্টাইলে কোয়েশ্চেন করে আমি জানি না, বাট আমি সাজেস্ট করি এক্সাম দাও, কারণ এক্সাম দিলে তুমি একদিন গিয়ে বসো, ঠিক আছে? আমি বললাম না কারোর প্রতি আমার হেট্রেড নাই কোনো, বাট তুমি গিয়ে বসো, তোমার একটা অফলাইন বা টাইম ম্যানেজমেন্টের স্কিল ডেভেলপ হবে, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা মানুষজন ভুল করে, মানুষ পারে অনেক, বাট এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, কেমনে কোয়েশ্চেন হয় এটা বুঝে না। আমি তোমার কোয়েশ্চেন বোঝানোর চেষ্টা করতে পারি, বাট তোমার নিজের পড়া এবং টাইম ম্যানেজমেন্ট তোমাকে প্র্যাকটিস দিয়ে করতে হবে। আমি তোমাকে প্র্যাকটিসেরও ম্যানেজ করে দিতে পারি, বাট তোমার এই জিনিসটা করতে হবে। বুঝতে পারছো আশা করি। সাম আপটা হচ্ছে তুমি এখন এইচএসসি প্রিপারেশন নিবা, কিন্তু এইচএসসির যে পড়াটা খুব ভালোভাবে পড়বা। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, হাতে একটা কোয়েশ্চেন ব্যাংক রাখবা, অনুশীলনী সলভ করা ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য। বায়োলজির জন্য একটু বলে রাখি, শোনো, বায়োলজির জন্য অনুশীলনী সলভ করবা কয়েকটার, জাস্ট অনুশীলনী সলভ। কয়দিন আগে দিয়ে আসছো না এক্সাম, জাস্ট আমার সাথে কিছু অনুশীলনী সলভ করবা। এটার সাথে দেখো হচ্ছে তোমার একটা
চ্যানেল আমি কোলাপ করে দিয়েছি সাফারিং ফ্রম বায়োলজি। আমি আমার পড়ানোর জীবনটা শুরুই করছি অনুশীলনী সলভ দিয়ে ফিজিক্সের। সেমভাবে আমি আমার নতুন চ্যানেলের পড়ানো শুরুই করবো অনুশীলনী সলভ দিয়ে বায়োলজির যেগুলো। সো দেখা যায় যে বায়োলজিও অনেক অনুশীলনী কোয়েশ্চেন কমন আসে। ইভেন তোমরা কি জানো, এটা কি শুনছো কখনো যে বোর্ডের কোয়েশ্চেন মেডিকেল অনেক বেশি আসে? বোর্ডের প্রশ্ন ডিরেক্ট সলভ করা দিব আমি ইনশাল্লাহ। জাস্ট তোমার পড়া লাগবে না, আমার সাথে ক্লাসটা করো, আর কিছু করা লাগবে না। যদি বার্ডেন থাকে ফিজিক্স আর কেমিস্ট্রি, বাট ফিজিক্স কেমিস্ট্রির সাথে চেষ্টা করবা, আমার সাজেশন হচ্ছে চেষ্টা করবা যত প্যারা হোক একটা বা দুইটা অধ্যায় রিডিং পড়া স্টার্ট করার, দাগানো বই স্টার্ট করার, কিংবা মেডিকেল যদি কোনো ব্যাচে ভর্তি হও তাইলে সেটার সাথে একটা দুইটা ক্লাস করার। আছে একটু বলে রাখি, মেডিকেল ব্যাচে যদি ভর্তি হও কেউ, ধরো মনে করো স্টার্ট করছো, তোমাদের জন্য আলাদা আমরা প্ল্যান করবো, আলাদা হচ্ছে প্ল্যান করবো যারা চিটাং বোর্ডে থাকো, আলাদা রুটিন দিব। বাট ঘটনা হচ্ছে আমার প্রেফারেন্স হচ্ছে যে এখন থেকে বায়োলজির, ফিজিক্স কেমিস্ট্রিও না, বায়োলজির কিছু ক্লাস, ধরো সামনে যে হবে প্রতিদিন একটা দেখবা কেমিস্ট্রি বায়োলজি স্টার্ট হয়ে গেছে 15-16 তারিখের পরে, অ্যাটলিস্ট একটা বা দুইটা বায়োলজি ক্লাস করার চেষ্টা করো, ক্লাসটা করো। ক্লাস করলে বুঝতে পারবা কেমনে পড়তে হয়, কারণ তোমরা অনেকদিন বই পড়ো না, অনেকে বই পড়ো না জীবনে। তো বইটা কেমনে পড়তে হয় এক দুইটা ক্লাস করো, একটু 2 দিন হলেও 2-3 ঘন্টা করে টাইম দিও, কাজে যাবে, ঠিক আছে? তো আমি ক্লাস শুরু হবে আই গেস আমাদের হচ্ছে 15-16 তারিখের দিকে ওরিয়েন্টেশন, বা 20 তারিখের দিকে। সো 20 তারিখে বলতে ইংলিশ সেকেন্ডের পরে তোমার যে গ্যাপটা থাকে তখন তুমি হচ্ছে বা আইসিডি পরে গ্যাপে স্টার্ট করতে পারো। বাট একটু দেখবা প্যাটার্ন কেমন হয়। যদি নাও বুঝো এখন, তুমি যে ন্যানো মেডিকেল কোর্স আছে না, ফ্রি কোর্স এটা, ঠিক আছে? প্লেলিস্ট আছে, সার্চ দিবা, দেখবা ওইখানে হচ্ছে সবগুলো ক্লাস আছে, একটু বুঝবা বই কেমনে পড়তে হয়। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের জন্য বলে রাখি ভাই, তুমি এইচএস প্রিপারেশন নিচ্ছ, ম্যাথটা পারলে করবা, করবা পারলে, কারণ ম্যাথ ভাই 1 মাস না গেলে ভুলে যাবা। সিকিউটা করবা, তার সাথে হচ্ছে অনুশীলনীটা করলে খুবই ভালো, মানে তোমার এইচএস এর জন্য হইলো। আর গ্রে কালারের যে বক্সগুলো এটা করবা, হাতে একটা কোয়েশ্চেন ব্যাংক রাখবা, প্যাটার্ন বুঝবা, ঠিক আছে? ভার্সিটি অ্যাসপারেন্ট সেম ফর দ্যাট, ইঞ্জিনিয়ারিং যারা দিচ্ছ তাদের মতোই আর কি ভার্সিটি অ্যাসপারেন্টের জন্য, বাট তাদের বায়োলজিটা করতে হয়, ঠিক আছে? তাদের আরও একটা এক্সট্রা জিনিস আসে। এবার কথা হচ্ছে জিকে ইংলিশ পড়বো কিনা, এটা একটু কথাবার্তা বলি মেডিকেলের জন্য। জিকে ইংলিশটা ওই যে বললাম যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়া শেষে যদি তোমার ইয়া থাকে তখন তুমি অন্য কিছু পড়তে পারো, বায়োলজি পড়তে পারো, তখন তুমি জিকে ইংলিশ পড়তে পারো। বাট এই কয় মাসে এইটা এনশিওর করো, এই কয় মাস বলতে কি 15 দিনের গ্যাপ সবার সাথে, 15 দিনের মতো থেকে 16 দিনের গ্যাপ পাবা। এই গ্যাপে ফিজিক্স কেমিস্ট্রির বইয়ের পড়া, তোমার অনুশীলনীর পড়া এমনভাবে পড়বা যেন বাদ বাকি সবাই শেষে আইসা বলে আমার অনুশীলনী শেষ হয়নি আর তোমার এখানে অনুশীলনী শেষ হয়ে গেছে এই কয়দিনে পারফেক্টলি। এইটা ইনশিওর করো, এটা ইনশিওর করলে ইনশাল্লাহ অনেক দূর আগায় যাবা, অনেক দূর আগায় থাকবা। আমি তোমাকে এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, বুঝতে পারছো? দ্যাটস ইট। সো এই আই গেস আমি তোমাদের বুঝাইতে পারছি চিটাং বোর্ডের যারা হচ্ছে আসো, তোমাদের আমি কোন দিন কতটুকু পর্যন্ত পড়বা সেটা বলছি, অ্যাপ্রোচটা কেমন সেটা বলছি, এবং আজকে আমার অ্যাপ্রোচ পড়ানোর চাইতেও সময় বেশি কেন লাগছে, কারণ আমার তোমাকে ফার্স্টেই তোমার ভয়টা ভাঙাইতে হয়েছে, তোমার ভয়টা ভাঙাইতে হয়েছে, এবং আমি তোমাকে এতটুকু বললাম কি দুইটা জিনিস এনশিওর করবো। এখন তার জন্য একটু প্যারা খাবা, দেখো তুমি আমি যতই বলি না কেন একটু তো প্যারা খাবাই, কারণ সবাই এখন ডেইলি অফলাইন এক্সাম দেওয়া শুরু করে দিবে অ্যাডমিশনে, বাট তুমি পারতেছো না সেটা। তো যেহেতু পারতেছো না, অনলাইন বা যেটাই হোক, এই যে ধরো তুমি এনরোল করলা, এনরোল করার পরে তুমি হচ্ছে আর্কাইভ এক্সাম দেওয়া শুরু করছো, ধরলাম, ঠিক আছে? বা তোমার কাছে আর্কাইভ এক্সাম আছে, ধরো এইচএসসি বা কোনো একটা মেডিকেল কোনো একটা কোর্স জীবনে কিনছো, সেটাই হোক, আর্কাইভ এক্সাম আছে, প্র্যাকটিস এক্সাম, একটু প্র্যাকটিস এক্সাম দেওয়া স্টার্ট করো। ধরো আজকে দিলা কেমিস্ট্রি, একটু প্র্যাকটিস এক্সাম দিলাম, বাট একটু বুঝলাম, অফলাইনে না দিতে পারলেও দিলাম, বাট ম্যানেজ করতে হবে। 1 মাসের মধ্যে হাতে চলে আসে অফলাইনের জিনিসগুলো, 1 মাসের মধ্যে হাতে হচ্ছে তুমি দাগানোর অভ্যাস চলে আসবে, দ্যাটস ইট। কোনো তেমন কথাবার্তা নেই। আমি বুঝাতে পারছি তোমাদের, বুঝতে পারছি? বুঝাতে পারলে ওকে ফাইন, বেস্ট অফ লাক, পড়ালেখা করো। কারো কোনো ডাউট থাকলে আমার বলো, এবং আমি তোমাদের বললামই যে আমি চিটাগাং বোর্ডে যেটা আছে আমি আগে যেরকম ছিলাম চেষ্টা করছি থাকার, যদি বেঁচে থাকি, যদি আমি বেঁচে থাকি আল্লাহ আমাকে সুস্থ রাখে, সামনে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব, অ্যাডমিশনের জন্য আলাদা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আর অন্য সময় পড়ালেখা কীভাবে করবো সেটা তো বলবই, ঠিক আছে? বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। বায়োলজির ক্লাস সাফারিং ফ্রম বায়োলজিতে আসবে, বাদ বাকি যে ক্লাসগুলো সেটা এই চ্যানেলে আসবে। সো জয়েন হয়ে থেকো, আল্লাহ হাফেজ, পেজেও জয়েন হয়ে থেকো, টাটা, আল্লাহ হাফেজ।